বিয়ের দিন ভোরে হুমায়রার জন্য গচ্ছিত সমস্ত গহনা এবং টাকা নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছে তারই আপন মা জুবাইদা। যখন ব্যাপারখানা জানাজানি হলো, লজ্জায় মুখ দেখানোর উপায় রইল না শামসু মিয়ার। তার স্ত্রী আতিয়া খাতুন ক্ষণে ক্ষণে কপাল চাপড়াচ্ছেন আর বিক্ষুব্ধ স্বরে বলতে লাগছেন, নষ্টা মাইয়াটা মুখ দেখানোর উপায় রাখলো না। দুধ কলা দিয়া এতদিন কাল সাপ পুষলাম, আজকার দিনটাই ফোন তুলতে হইল। আমার বুকুটার জীবনটা পানা পানা করে রইল। এখন বিয়েটা হইব কেমনে? এই নষ্টাটা পাইলে ওর একটাও চুল রাখবো না, শয়তানের বাচ্চা। আতিয়া খাতুন মবরকেও গালি দিতেও ইতস্তত করলেন না। রাশাদ দাদিকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু নাতির কথা গায়ে মাখালেন না আতিয়া খাতুন। এদিকে শামসু মিয়া উঠানে বসে রইলেন, উদ্ভ্রান্ত দৃষ্টি, কিংকর্তব্য বিমূঢ় চোখে চেয়ে আছেন মাটির দিকে। উপস্থিত আত্মীয়দের মাঝে কানাঘোষা হতে লাগলো। জুবাইদার চরিত্রের নানাবিধ বিশ্লেষণ সেখানে ফুটে উঠল। তার স্বামী অর্থাৎ কাউসারকে কোথাও দেখা গেল না, হয়তো কোথাও মদ খেয়ে ঢুলে পড়ে আছে। শামসু মিয়ার জীবনকে এক কথায় ব্যাখ্যা করতে গেলে পুরোটাই বৃথা। এই দুটো শব্দই সবার আগে মাথায় আসবে। সারাটা জীবন মানুষের বর্গা চাষ করে যা একটু নিজের জমিজমা কিনেছে, ভেবেছে ছেলে মেয়ে নাতিপুতিকে নিয়ে সুখে জীবন কাটাবে, কিন্তু হলো কই? মেয়েটা অল্প বয়সে প্রসবের সময় মারা গেল। ছেলেটার মদ জুয়ার বাজি নেশা ধরল, যা একটু পুতনির বিয়ে দিয়ে সুখ কামাতে চেয়েছিল। পুত্রবধূ তার বহু কষ্টে অর্জিত সম্মানে কলঙ্ক লেপে দিল। এত বড় বড় ছেলেমেয়ের মা কি একটু বাদল না এমন নোংরা চিন্তা করতে? পালাবি, টাকা পয়সা গয়নাগাটি নিয়েই পালাতে হলো। কিছুক্ষণ পর বরপক্ষ আসবে, কি মুখ দেখাবে? দরজার এক কোনায় দাঁড়িয়ে সকল রঙ্গ নিশ্চুপভাবে দেখল হুমায়রা। যখন জন্মেছিল দাদা খুব শখ করে নাম রেখেছিল হুমায়রা বিলকিস। বিলকিস যে দুনিয়ার রাজ করে। আজ নিজের পরিস্থিতি দেখে নিজের নামটিকে বিদ্রুপের ন্যায় লাগছে। সকলের এক একটা মন্তব্য কানে বিষের মতো লাগছে, কিন্তু তার প্রতিক্রিয়া শূন্য। কোনো মন্তব্য নেই, উচ্চবাচ্য নেই, এমনকি চোখখানাও শুষ্ক। কিছুক্ষণ বাদে বরপক্ষ এলো। ধুমধাম করে বিয়ে করে সুন্দরী রমণীকে বধূরূপে ঘরে তুলবে তারা। ছেলে এবার 4 বারের চেষ্টায় সরকারি চাকরি পেয়েছে, 9ম গ্রেডের চাকরি, থাকে ঢাকায়। নাম আতিয়ার। বিয়ের বদলতে আসা গ্রামে। বিয়ে করে হুমায়রাকে নিয়ে যাবে নিজের সাথে। পাত্রী হিসেবে হুমায়রা তার থেকে বেশ ছোট, তবুও সে এই বিয়েতে এক পায়ে খাড়া, কারণ কন্যা অনেক সুন্দরী। শুভ্র গোলাপের মতো ছোট্ট সফেদ মুখ, গোলগাল আঁখি, নেত্রপল্লবগুলো দীর্ঘ, নজর নামিয়ে রাখলে অত্যন্ত মায়াবী লাগে। ছিমছাম শরীর, খুব মোটা বা জীর্ণ নয়, চুল ঘোর অমাবস্যার মতো কৃষ্ণ ঘন, সব মিলিয়ে হৃদয়কে একবার বিচলিত করার মতোই সুন্দর। তাই বয়সে অনেক ছোট হলেও পাত্র তাকে বিয়ে করবে। কিন্তু এ কি অলক্ষণে কথা! মেয়ের মা কিনা অন্য পুরুষের হাত ধরে পালিয়ে গেছে। কথাটা তাদের কানে পৌঁছতে খুব একটা দেরি হলো না। ছেলের বাবা সাথে সাথে মুখ বাঁকালেন, তীক্ষ্ণ কণ্ঠে বললেন, শামসু কাকা, এইসব কি শুনি? শামসু মিয়ার উত্তর হাতড়ালো, কিন্তু হাতে কেবল শূন্যতা পেল। বরপক্ষের মুখে মুখে নানাবিধ কথার সৃষ্টি হলো, যার সবচেয়ে বেশি যেটা প্রাধান্য পেল তা হলো, যে মেয়ের মা এমন, মেয়ে কতই বা ভালো হবে? সৌন্দর্য দিয়ে কি ধুয়ে ধুয়ে পানি খাবো? রাশাদ ভরা মজলিসে বোনের নামের এমন অপবাদ সইতে পারল না। অনুনয়ের সাথে বলল, আমার বোনকে নিয়ে বাজে কথা বলবেন না, তার চরিত্রকে বদনাম করবেন না। রাশাদের কথার বিপরীতে এক আত্মীয়া বলে উঠলেন, শুনেছি চেয়ারম্যানের ছেলে বহুদিন ধরে হুমায়রার পিছনে ঘোরে। সে তো একবার তারে উঠাইয়া লইবার চাইছিল। চরিত্র ভালো হইলে কি এমন করে? রাশাদের মেজাজ খারাপ হলো, ক্রোধিত নয়নে তাকালো আত্মীয়ার দিকে। আত্মীয় মানুষগুলো সময়ের চেয়ে অসময়ে যেন নিজেদের কুৎসিত রূপখানা প্রদর্শন করে। যখন আপনার দিন ভালো থাকে তখন তারা চিনির মতো আপনার সাথে মিশে যায়, বিপদের সময় চিরতার থেকেও তিক্ততা জাহির করে। রাশাদ শীতল থমথমে স্বরে বলল, উল্টাপাল্টা কথা কেন বলছেন?
কবে আমান তাকে উঠিয়ে নেবার কথা বলেছে? হ্যাঁ, সে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমরা ফিরে দেবার পর থেকে সে হুমায়রার ধারে কাছেও ঘেঁষেনি। হইছে আর শাক দিয়ে মাছ ঢাইকো না। মাঝখান থেকে আতিয়ারের বাবা গম্ভীর স্বরে বললেন, এত কিছু বুঝি না, সব জেনে শুনেও গরিব ঘরে বিয়ে দিতে চাওয়ার একটাই কারণ, মেয়ে সুন্দর, পরিবার ভালো। শামসুর সাথে তো আজকের পরিচিত নন, যদিও কাউসার মদ খায়, আমি সেটা অদেখা করেছি, কিন্তু মেয়ের মার চরিত্র খারাপ সেটা তো অদেখা করা যায় না। তাই এই বিয়ে হবে না, ক্ষমা করবেন। আতিয়ার একবার নিচু গলায় বলল, বাবা আর একটু ভাবুন, মেয়ে তো এমন নাও হতে পারে। চুপ করো তুমি। শামসু মিয়া ছুটে এলেন, অনুরোধ করে বললেন, আমার বুবু ভালা মাইয়া, এমন করবে না, দোহাই লাগে। আপনারা যা চাইবেন আমি দিব, এই ভিটা বাচ্চা দিব দরকার পড়লে, কিন্তু বিয়া ভাঙ্গেন না, দোহাই লাগে। কিন্তু তার অশ্রু কাজে দিল না। রাশাদ কিছুক্ষণ চুপ রইল, একবার ভেতর ঘরের দিকে চাইল, বোনের কানে নিশ্চয়ই সব যাচ্ছে, তবু একখানা কঠিন সিদ্ধান্ত নিল সে। অবিচল স্বরে বলল, আপনারা আসতে পারেন। এই দেখি কজ রাসাদ। যা বলি ঠিকই বলি। ওনারা বিনা দোষে এখনই আমার বোনকে হেনস্থা করছেন, না জানি বিয়ের পর কি করবেন। কি দরকার দাদা? আল্লাহ চাইলে আরো ভালো জায়গায় বিয়ে হবে হুমায়রার। রাশাদের কথায় আতিয়ারের বাবার অহমিকায় পাঁচিলে যেন আঘাত লাগলো। বেশ চওড়া কণ্ঠে বলল, আগে বিয়ে দাও, তারপর না হয় কথাখান বইল। চলো সবাই। বলেই সকলে বেরিয়ে গেল। শামসু মিয়ার রাগ হলো রাশাদের ওপর। রাগের বশে মেরেই বসলেন, কিন্তু তবু রাশাদ শান্ত। তার এক বাক্য, যা হয়েছে ভালো হয়েছে। বিয়ে ভেঙে যাবার পর হুমায়রাকে দেখা গেল নির্বিকার, নির্ভর চোখে জানালার ধারে বসে আছে সে। মা সম্পর্কিত অকথ্য বাণীগুলো কানে আসছে না তার, এ যেন রোজকারই কোনো ঘটনা। আতিয়া খাতুন নাতনির কাছে এসে বসলেন, ধরা গলায় বললেন, বুবু খাইতি না? খিদে মরে গেছে দাদি। আতিয়া খাতুন মুখ চেপে অশ্রু ছেড়ে দিলেন। আজ নাতিনের জীবনের সুখময় দিন ছিল, কিন্তু সে অলক্ষী নষ্ট মহিলা সব ধূলিসাৎ করে দিয়েছে। মনে মনে সাপসাপান্ত করলেন নিজ পুত্রবধূকে। এদিকে দরজার বাহিরে দাঁড়িয়ে রইল রাশাদ। বোনের খোঁজ নেওয়ার সুযোগটি পায়নি সে। অবশ্য সে জানে তার বোন এতটা দুর্বল নয়, সে নিশিভ হাতির ন্যায়। প্রদীপ যেমন ঘোর তমসাকে নিজের ক্ষুদ্র আলো দিয়ে গিলে খায়, ঠিক তেমনি হুমায়রাও এই দুঃখের নিকষ আধারেও প্রজ্বলিত হবে। কাউসারের ঘুম ভাঙল সন্ধ্যায়। বিয়ে বাড়ি মরা বাড়ির মতো শান্ত দেখে সে অবাক হলো। সকাল থেকে কি কি ঘটেছে তার কিছুই জানে না সে। ঘর থেকে বের হয়ে উঠানে আসতেই নিজের পিতাকে জীর্ণচিত্তে বসে থাকতে দেখল। কাউসারকে দেখতেই রাগে ফসতে লাগলেন শামসু মিয়া। নিজের নিয়ন্ত্রণ হারালেন যখন কাউসার শুধালো, হুমায়রা কই? বিয়া শেষ? কইছিলি হারামজাদা, কোথায় মরছিলি? একেবারে মরতে পারিস না তুই? তুই আর তোর বউ এক লগে মইরা গেলি তো পারতি। হইছেটা কি? খ্যাস খাস কি লইগা করতেছ? চড়া গলায় কাউসার কথাটা বলতেই শামসু মিয়া তেড়ে এলো। বয়স্ক জীর্ণ হাতে মারতে উদ্ধত হলেন ছেলেকে। চিৎকার করে বললেন, জানিস না কি হয়েছে? তোর বউ পালাইছে অন্য ব্যাটার লগে, সেই সাথে আমার বুবুর সব সুখও লাইকা গেছে। এত সময় বাদে কাউসারের মাথায় টনক নড়ল। গত রাতের নেশার কোহেলিকা ধীরে ধীরে কাটতে লাগলো। সাথে সাথে নিজ ঘরে ছুটল সে। বিছানা নিচটা পরীক্ষা করলো, না, মহিলা তার অর্থ নেয়নি। সেগুলো লুঙ্গির ভাঁজি নিয়েই বেরিয়ে পড়ল সে। পেছনে বাবা ডাকলেন বহুবার, কই যাস? তোর লজ্জা লাগে না? আবার জুয়া খেলতে যাস? একবার মাইয়ার কথা ভাবিস না? কিন্তু কাউসারের কানে কিছু এলো না। সে রওনা দিল তার গন্তব্যে। জুবাইদা চলে গিয়েছে, ভালোই হয়েছে। এখন তার কানের কাছে ঘ্যান ঘ্যান করার মতো কেউ রইল না। এদিকে শামসু মিয়ার চিৎকার করতে করতে কাশি উঠল। বুক চেপে কাশতে কাশতে বসে পড়লেন। রাশাদ পানি খাওয়ালো তাকে। শান্ত হতে বলতে বৃদ্ধ কেঁদে উঠল। আজ তার চেয়ে অসহায় বুঝি কেউ নেই, না ভুল আছে? আজ তার চেয়ে অসহায় বুঝি কেউ নেই, না ভুল আছে?
দরজার ওপারে জানালা ধরে বিস্তৃত আকাশের পানে চেয়ে থাকা সেই অষ্টাদশী, যার মা বাবা নামক ছায়াটুকুকে মিথ্যে লাগছে। জুয়ার শেষ দানটাও হেরে গেল কাউসার। যা অর্থ নিয়ে এসেছে তার কিছু অবশেষ নেই, বরং ঋণ হলো আরো 1000-5 টাকা। বাবা এই টাকা মোটেই দিবে না, কিন্তু অপরপক্ষ তাকে ছাড়বেও না। এখনই টাকা বুঝিয়ে দিতে হবে। এর আগেও এমন করেছে কাউসার, পরে টাকা দেয়নি, তাই আজ ছাড় হবে না। কাউসার ইনিয়ে বিনিয়ে বলল, আমি টাকা ফেরত দিব? শুকনো কথায় চিড়ে ভেজে না, তোমার বিশ্বাস নেই? এই প্রথম জুবাইদার ওপর রাগ হলো। অন্তত গয়নার কিছু রেখে গেলে হতো না? না, সব নিয়েই পালিয়েছে। তখন পাশ থেকে কানে কানে একটা প্রস্তাব দিল গ্রামের বাজারের জানু। প্রথমে রেগে গেল কাউসার, কিন্তু যখন টাকার অঙ্কটা বাড়লো খুব একটা মন্দ লাগলো না তার। নিকষ কালো রাত, অমাবস্যা রূপালী চাঁদটাকে গিলে খেয়েছে। এখন কেবলই অন্ধকার, বিদ্যুৎ নেই। মোম জ্বালিয়েছে হুমায়রা, গোসল ছেড়ে এসেছে, ঘন কেশ এখনো ভেজা। দাদির জোড়াজড়িতে খেতে বাধ্য হয়েছে। এখন ক্লান্ত শ্রান্ত আখি জোড়া বিশ্রাম চায়। বাড়ির প্রতিটা প্রাণ এখন ঘুমে। বাবা ফেরেনি, সে হয়তো ফিরবেও না। হুমায়রা ট্রাঙ্ক থেকে বইগুলো বের করলো। আগামীকাল ভাইকে বলবে কলেজে নিয়ে যেতে। বিয়ে হলো না যখন, এখন আর পড়াশোনাতে কমতি রাখবে না। সব গুছিয়ে যে শুতে যাবে অমনি খেয়াল করলো তার দরজাটা কেউ খুলেছে। পেছনে তাকাতে আটকে উঠল সে। বাজারের চালের আড়তে শফি দাঁড়িয়ে আছে। শফির ঠোঁটে বিশ্রী এবং কুৎসিত পৈশাচিক হাসি। চোখের দৃষ্টি অতিশয় নোংরা এবং কলুষিত। নিচের ঠোঁটখানা কামড়ে সামনে দাঁড়ানো রমণীর শরীরের খাঁজ দেখতে ব্যস্ত সে। দরজার পাশে শফিকে দেখেই চিন্তা শক্তি ক্ষণিকের জন্য লোপ পেল হুমায়রার। রাত এখন গহীন। এত রাতে তার ঘরে প্রবেশ করার হেতু বুঝতে সময় লাগলো না তার। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে প্রবেশ করলো কি করে? হুমায়রার ঘরখানা একেবারে ভিটার পিছনে, এরপরে পুকুরের ধার এবং বাঁশঝাড়। এই ঘরে প্রবেশ করতে হলে দাদার ঘর পার হয়ে আসতে হবে। দাদার ঘর দিয়ে শফি আসেনি। পেছনের বাঁশঝাড় দিয়ে আসার ক্ষমতা গ্রামের কারোরই নেই। তবে সে এলো কি করে? হুমায়রার কণ্ঠ শুকিয়ে এলো। ভয়ে ভেতরখানা চুপসে এলো। তড়িৎ গতিতে ওড়নাখানা দিয়ে বুক আবৃত করলো সে। তেজি স্বরে বলল, তুমি এখানে কেন? বিলকিস, তোরে এত ফ্যাকাশে লাগতেছে কেন? আমাকে তোর ভয় হইতাছে? আরে ভয় পাস না। ফাও কথা থামাও, আর এখন আবার ঘর থেকে বের হও। এখন মানে এখন। চটস কেন রে? আমি তো তোর লোকে একটু গল্প করতে আইছি। শুনলাম তোর বিয়া ভেঙে গেছে, তাই তোর খবর নিতে আইলাম। তোমার মতলব আমার ঢের জানা আছে শফি ভাই। ভালোই ভালোই বের হও কইতাছি, নয়তো। নয়তো কি রে? হ্যাঁ, মুইও শুনি। নয়তো কি? এবার ভোল পাল্টালো শফি। তার চোখে মুখের নোংরা হাসি প্রসারিত হলো। সেই সাথে প্রকাশ পেল পশুবৃত্তি আচরণ। দরজার ধার থেকে এবার এক পা দুপা করে এগোতে লাগলো সে। হুমায়রার চোখের ভয়ের গাঢ়ত্ব বাড়ল। পিছিয়ে গেল সে 2 কদম। শফির পশুবৃত্তি হুমায়রার ভিতর চোখ জোড়ায় তীব্র আনন্দ খুঁজে পেল। বেশ রসিয়ে বলল, ভয় পাচ্ছস কে রে? আমি তো তোর কোনো ক্ষতি করুম না। রাসাইদার ভয়ে ক্ষতি বাড়তেছিলাম না। তোরে ভালো লাগে না এমন পুরুষ মানুষ এই গ্রামে নাই। চিন্তা কর, চেয়ারম্যানের পোলাও তোরে ভালা পায়। জাগা, এখন আর মোর বাধা নাই। তোর বাপেরে 20,000 টাকা দিছি। কখনো শুনছস বেড়ায় টাকা দেয় বিয়াকরণের জন্যে? আমি দিছি। এখন আর কাম বাড়াইস না, একটু কাছে তো আয়। বলে শফি কাছে আসার জন্য উদ্ধত্ত হতে সাবধান করলো হুমায়রা। মোমখানা নিয়েই ভয় দেখালো তাকে। খবরদার শফি ভাই, আগাবানা, ভালো হবে না। ভাইজান, দাদা, ভাইজান। হক কোলে ঘুম বিলকিস, এখন কেউ তোর কথা শুনবো না। আর ওই সুডো মোমে মোর কি হইব রে? হুমায়রা গলা ছেড়ে চেঁচালো। শফি দমল না, তার পা এগুলো হুমায়রার দিকে। মোম বিগলিত হয়ে অষ্টাদশীর তালুতে ক্ষতবিক্ষত করছে, কিন্তু তাতে খেয়াল নেই তার। সে নিজের ইজ্জত বাঁচাতে মরিয়া। শফি খুব কাছে আসতে হুমায়রা মোমখানা দিয়ে নিজেকে বাঁচাতে চাইল, ফলে আগুনের লেলিহান শিখা লাগালো তার হাতে।
জ্বলে যাওয়া হাত নিয়ে পিছিয়ে গেল শফি। শান্ত কামাতুর চোখ এখন ক্রোধে জ্বলে উঠল। গালি দিয়ে বসলো হুমায়রাকে, কিন্তু হুমায়রা দমল না। পাশে বিছিয়ে রাখা বিয়ের শাড়িটায় আগুন জ্বালিয়ে দিল। সে জ্বলন্ত শাড়ি ফিকে মারল শফির দিকে। এদিকে তার চিৎকার ভাঙিয়ে দিল শামসুমিয়া এবং রাশাদের ঘুম। ঘুমাতুর চোখে তারা ছুটে এলো হুমায়রার ঘরে। ঘরে প্রবেশ করতে ভীতু শফিককে নজরে পড়ল। মুহূর্তে ঘুম উবে গেল রাশাদের। কলার টেনে ধরল সে শফির। আতিয়া খাতুন তার নাতনির দিকে ছুটে গেলেন। হুমায়রার শরীর কাঁপছে, তার চোখ জোড়া নিষ্পলক, জল করছে আহত বাঘিনীর ন্যায়। রাশাদের ক্রোধিত রূপ দেখে তোতলাতে লাগলো শফি। রাশাদ, মোর কথা আন হুন, মুই খারাপ মতলবে আই নাই। কিন্তু রাশাদ শুনল না। সকাল থেকে অন্তরের চাপা ক্রোধ সব উগরালো শফির ওপর। সাহস কি করে হয় বোনের ঘরে ঢোকার? শফি মারের এক পর্যায়ে বলেই বসলো, তোর বাপ মোর থেকে টাকা নিছে, ও গুইনে গুইনে 20,000 টাকা দিচ্ছি বিলকিসরে বিয়া করণের জন্যে। শফির কথাটা শুনতে থমকে গেল রাশাদ। নিজের বাবা জঘন্য ব্যক্তিত্ব সেটা তার ধারণা ছিল, কিন্তু কতটা জঘন্য হলে কোনো বাবা তার বিবাহযোগ্য মেয়ের ঘরে পরপুরুষ পাঠায়? শামসুমিয়া চুপ রইলেন না। নিজের চাষের শাবল দিয়েই আঘাত করে বসলেন শয়তানটাকে। নিজের ছেলের প্রতি এতটাই ঘৃণা জন্মালো যে ঘৃণার পরিণতির শিকার হলো শফি। মার খেয়ে কোনো মতে ছুটে পালালো সে, কিন্তু যাবার আগে বলে গেল সে বিচার ডাকবে। শফি সত্যি সত্যি বিচার ডেকেছিল, কিন্তু চেয়ারম্যান দেলোয়ার হোসেন তাকেই দোষী সাব্যস্ত করলেন। কারণ রাত ৩টে একটা যুবতী মেয়ের ঘরে প্রবেশ গর্হিত অপরাধ। অবশ্য শফি তার 20,000 টাকাও দাবি করল। কাউসার বিচারে উপস্থিত ছিল না। আজ 5 দিন যাবৎ সে নিখোঁজ। অবশ্য শামসুমিয়া তার শাবলে ধার করে রেখেছেন, ছেলেকে ছবক যে দিতে হবে। হুমায়রা সেদিনের পর থেকে আবারও নির্বিকার আচরণ করছে। রাশাদও তাকে নিয়ম করে কলেজে দিয়ে আসছে এবং নিয়ে যাচ্ছে। এবার ইন্টার পরীক্ষা দেবে সে। তার পড়াশোনার প্রতি অকৃত্রিম আকর্ষণ। রাশাদও চায় তার বোন সেই তিক্ত স্মৃতিগুলো ভুলে জীবনে এগিয়ে যাক। মায়ের খোঁজ নেবার ইচ্ছে একবার হয়েছিল, কিন্তু নেয়নি। যে মানুষ নিজ থেকে সম্পর্ক ছিন্ন করেছে তাকে যেচে পড়ে খোঁজার মানেই নেই। তবে বাবার খোঁজ পেয়েছে সে। আপাতত শফির টাকা দেবার ভয়ে পাশের গ্রামে লুকিয়েছে। রাশাদ মজলিসে কথা দিয়েছে সে টাকা ফেরত দেবে। দেলোয়ার হোসেন জানেন রাশাদের কথা নড়চড় হয় না। ছেলেটি অতিমাত্রায় ভদ্র এবং সুশীল। 5 ওয়াক্ত নামাজ পড়ে। মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে এখন গ্রামের বড় বাজারে একটা ইলেকট্রিক যন্ত্রপাতির দোকান আছে। খুব মন্দ বেচাকেনা নয় তার, তাই সে টাকাটা 2 মাসের মধ্যে পরিশোধ করে দিবে। দেলোয়ার হোসেন শুধু ভাবে এই কাউসারের ঘরে এমন ছেলে কি করে হলো। বোন অন্তপ্রাণ রাশাদ। মাকে যে ভালোবাসতো না তা নয়, কিন্তু মার প্রতি এখন সে উদাসীন। মার প্রতি তার ক্ষোভ নেই, কিন্তু খানিকটা অভিযোগ রয়েছে। বোনের বিয়ের দিনে এমন জঘন্য পদক্ষেপ কেন? মানছে তার বাবা ভালো নয়, তাই বলে সেদিন ইহজনমে কখনো দেখা হলে শুধাবে। মা, তোমার কি একটিবারও হুমায়রার কথা মনে পড়েনি? ভাইজান কিছু ভাবছো? হুমায়রার কথায় সম্বিত ফিরল, স্মিত হেসে বলল, কিছু না। তুই বাড়ি যেতে পারবি তো? হ্যাঁ, এই টাকাটা রাখো, এটা দিয়ে কি হবে? বিপদে কাজে লাগতে পারে। 500 টাকা হাতে গুজে দিল রাশাদ। হুমায়রাকে কলেজ গেটে নামিয়েই মোটরসাইকেল স্টার্ট দিল। হুমায়রা ভাইয়ের দিকে তাকিয়ে রইল। মানুষটি কখনো নিজের মনের কথা কাউকে প্রকাশ করে না, তার অনুভূতিগুলো প্রকাশও পায় না। সর্বদাই মুখে শান্ত হাসির প্রলেপ লাগিয়ে রাখে সে। হুমায়রা খুব করে চায় তার ভাইজানের জীবনে এমন কেউ আসুক যার সাথে অন্তত মনের কথাগুলো যেন বলতে পারে। কলেজ শেষে বান্ধবীদের না বলেই বাসার উদ্দেশ্যে রওনা দিল হুমায়রা। নসিবন পেল না, তাই ইজি বাইক করেই রওনা দিল। বাজার পর্যন্ত যেতে পারলেই ভাইয়ের দোকান, কিন্তু রাস্তায় বাঁধলো বিশাল ঝামেলা। বিশাল একটা গাড়ি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়ে বসলো ইজি বাইকটিকে। অমনি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লো পিচ ঢালা রাস্তায়।